নমস্কার বন্ধুরা, সকাল 6:30টার সময় আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। শিলিগুড়ি শহরে আমরাও খুব ভালো আছি। আজকের আবহাওয়া অসম্ভব সুন্দর, খুব মনোরম। সকালবেলা থেকে কোনো রকম গরমের লেশমাত্র নেই, হাওয়া আছে। এবং এই জামাকাপড়গুলো বা বিছানা চাদরগুলো সমস্ত দিয়ে গেলাম। এখন বাজে 6:30, একেবারে কাঁটায় কাঁটায় 6:30 বাজে এখন যখন ব্লগটা কথা বলছি, মানে শুরু করলাম। তো এগুলো আশা করছি এইরকম আবহাওয়া থাকলে মোটামুটি 8:30টার মধ্যে তো একদম পুরোপুরি শুকিয়ে যাবে, 7:30টার মধ্যেও শুকিয়ে যেতে পারে। মেশিনে কাঁচা তো সারা রাত্রি ছিল, এগুলো তো শুকিয়ে যাবেই। এমনকি ওই পেছনে যেটা, সেটা তো সুতির, ওটা একটু শুকাতে সময় লাগবে, আর ওটা একটু মোটা, ওটা 8:30টার মধ্যে একদম শুকিয়ে যাবে। তাদের সাথে বসে বসে কথা বলছি, আর এখানে যেন ইনি আমাকে আঙুল তুলে তুলে শাসন করছেন, কি হে কি হে। একটা ডাইনোসরের মতো মুখ বাড়িয়েছে, দেখুন এত বড় হয়েছে, এটাকে আবার কেটে দিতে হবে। সময় সদ্ব্যবহার করি, নিচে যাই, ভিডিওগুলো কালকে এডিট করে রাখতে পারিনি, সেগুলো সমস্ত কিছু এডিট করি। আজকে একদম ফার্স্ট আওয়ারে আমি আর টুকুর মিলিয়ে যাচ্ছি হচ্ছে একটু ব্যাংকে। তার আগে আমার দুটো ভিডিও এডিট সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তারপর কানে যে দুলটা আমি পরছি ইদানিং, এটা এখন আমার কানে থাকে। এই যে সেই দুলটা হচ্ছে, এটা দেখতে সরু কিন্তু খুব মজবুত, কিন্তু খুব সিম্পল দেখতে, এবং আমার বেশ ভালোই লাগে। তো সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সকালবেলাতেই আলো জ্বালাতে হয়, মাঝে মাঝে বড় বিরক্ত লাগে। এই ফ্ল্যাটটা হয়ে গিয়ে না আমাদের এই সিঁড়িটা এত অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, ঠিক আছে, এই বিরক্তি পেরিয়ে যখন আবার আমি বেরোচ্ছি, তখন আবার দেখছি এখানে কি সুন্দর একটা পাখি। এই সময়টায় দেখুন ঠোঁট দুটো পাখিটার জোড়া, এই যে এইটা ঠুকছে ওটা ঠুকছে, একটু বাদে যখন আবার পাখিটা সামনে আসবে, তখন দেখছি ঠোঁট দুটো না হাঁ হয়ে গেছে। আসলে প্রত্যেকেরই একটা আলাদা আলাদা জগৎ থাকে, পাখিদের আলাদা জগৎ, পশুদের আলাদা জগৎ, মানুষ তো বটেই। আমরা কেবল আমাদের মানুষদের জগৎটাই চিনেছি। বিজ্ঞান এত উন্নত হয়েছে, অথচ আমাদের গাছপালার জগৎ, তাদের ভাষা, পশু পাখি, কারোর ভাষা বোঝার জন্য সেরকম কিছু একটা আবিষ্কার হয়নি। যদি আবিষ্কার হতো তাহলে হয়তো বা আমরা অনেক কিছু এদের থেকে শিখতে পারতাম। খুব সুন্দর লাগছিল একে দেখতে, মন ভরে, দু চোখ ভরে যেমন দেখলাম, তেমন আপনাদের জন্য তুলে রাখলাম, এবং এটা স্মৃতি হিসেবে আমার কাছে থেকে গেল। এই এক চিলতে সবুজ বাগান, তাতে যে কত রকমের পাখি আসে, সবসময় সেগুলোকে ক্যামেরায় ধরা হয়ে ওঠে না। আজকে হলো, সেই জন্য আমি ধন্য। খুব আনন্দ পেয়েছি। তারপর আলপনাদিকে ভুলে বেরোলাম। এখন আলপনাদি কেবলমাত্র এসেছে, আর আলপনাদি একটা জিনিস দেখালো, এখানে না টমেটো গাছে নাকি টমেটোও হয়েছে। এটা আমাদের বাড়ির একদম সামনে প্রচুর তুলসী চারা টারা এইসবগুলোও হয়েছে। মানুষ তুলসী চারা উপড়ে উপড়ে নিয়ে যাচ্ছে। আসলে ওপরে আমার বারান্দা বাগানে যে তুলসী গাছটা কর্নার করে আছে, সেখান থেকে বিচন নাকি পড়েছে, আলপনাদির দেখেছে। তো যাই হোক, আমরা গিয়েছিলাম, ভেবেছিলাম অল্প একটু সময়ের মধ্যে চলে আসবো। অলকাদি আসার জন্য কোনো রকমভাবে আমি মেনু টেনু কাউকেই বলে যাইনি, কিন্তু অনেক দেরি হয়ে গেল, সারা দিন লেগে গেল। আর অলকাদিকে মেনুটা বলে দিলাম ফোনে। গেছিলাম, স্নান পুজো সমস্ত করেই বেরিয়েছিলাম, কিন্তু সারা দিন ধরে ব্যাংকে বসে থেকে কাজগুলো যখন হয়েছে সব, কিন্তু এত বিরক্ত লাগছিল। যদিও এসি, কিন্তু এত লোক, মানে ব্যাংকগুলোর ভেতরে এসে আছে, এত লোক আর ভালো লাগছিল। এসে আবার চান করলাম। তারপরে আবার মা ফোন করেছিলেন, তখন এমন জর্জরিত আমি কাজ নিয়ে না, মায়ের সাথে ভালো কথাও বলতে পারলাম না। কয়েকদিন আগে ব্লগে বলেছিলাম আমাদের বাড়ির উল্টো দিকের কাকু খুব অসুস্থ ছিলেন, উনি মারা গেছেন, কালকে মারা গেছেন রাত্রেবেলা। তারপরে ওনাকে যখন নিয়ে আসছে, তখন মা আমাকে জানালো। আমি যে মাকে একটুখানি, একেবারে উল্টো দিকে বাড়ি তো, জীবদ্দশায় সম্পর্ক খুব সুসম্পর্ক ছিল, ওটা আমরা যদি থাকতাম তাহলে যেতাম। তো মায়ের নিজেরই এত বয়স হয়ে গেছে না, যে কাকু আমার বাবার থেকে ছোট ছিলেন, তো এই বয়সে মার ওগুলো দেখাটা খুব মুশকিল। সেই সময়টা আমি যে 4-5 মিনিটের বেশি কথা বলবো, সেটা আমার কাছে অবকাশ নেই, এমন ঘেটে আছে ওই সময়টায়। তারপর বাড়িতে এলাম, এসে ফোন করছি, মা আর ফোন ধরছে না, হয়তো বিশ্রাম নিচ্ছে, কিন্তু এই সময়টা আমার বিশ্রাম নেবেই। কিন্তু ভেতরে ভেতরে মনটা খুব খারাপ হয়ে রয়েছে। ওই 23-24 ঘরের একটা পাড়া, তার মধ্যে 3 মাসের মধ্যে পর 3টে মৃত্যু, তার মধ্যে একটি অপঘাত। খারাপ লাগছে, যতই হোক
দিনহাটা তোমার নিজের শহর, মনটা আমার দিনহাটার ওই কমলিনী বাড়িতেই পড়ে থাকে জানেন। খুব খারাপ লাগছে আজকে আমার। এক তো কাকু চলে গেলেন, তারপর মা, এরকম এসবগুলো অবস্থায় না মন মেজাজ মানুষ কারোর ভালো থাকে না। কিছুই করার ক্ষমতা নেই আমার, এত দূরে থাকি সেজন্য। ওই ফোনটুকু করা ছাড়া আর কি বলবো। আর এই সময়টাতেই যত সব কিছু, সব এই সময়টাতেই মায়ের একটা হাওয়া বদল খুব বেশি দরকার হয়ে পড়েছে। বুঝতে পারছেন না কেবল আমার মা। টহল মারতে মারতে হঠাৎ করে পায়ের কাছে একটা জিনিস চকচকে লাগলো। পরে দেখছি একটা কয়েন পড়ে আছে। কার কয়েন কি বৃত্তান্ত কিছুই জানি না, কোথা থেকে গেলো তাও জানি না। মনে হচ্ছে একটা 1 টাকার কয়েন। আলপনাদি, এখানে একটা কয়েন পেলাম। কারা? ফ্ল্যাট থেকে বাচ্চা ছুঁড়ে ফেলেছে? ঠিক আছে, এখানে রেখে দিচ্ছি। এখন কে ছুঁড়ে? না না, কোনো প্রশ্নই নেই ভাই, এইসব জিনিস আমরা খুব মানি। নেহাত মা লক্ষ্মী। বারান্দার একবারে গেটের সামনে 1 টাকা, তার সঙ্গে আবার সিঁদুর না কি লাগানো, জানো তো? দাদা বলে কি ফেলে দাও, ফেলে দিলাম ড্রেনের মধ্যে। ড্রেনে ফেলা উচিত নয়, অন্য কোথাও ফেলতে। যাই, ওটা মা লক্ষ্মী, ওই জন্য আর করলাম না, মাটিতে ফেলে রাখলাম না। কয়েকদিন থেকে আমি বলছি আমরা আবার বেরোবো। শেষ পর্যন্ত এই যে ডিভান খুলে আজকে ট্রলিটা বেরিয়ে গেল। আমরা বেরোচ্ছি বন্ধুরা কালকে আমাদের দুপুরবেলায় ফ্লাইট। আমরা যাচ্ছি, তবে খুব অল্প দিনের জন্য যাচ্ছি, খুব বেশি ব্যক্তিগত কাজের জন্য আমরা যাচ্ছি। আমার বন্ধুদের মধ্যে কয়েকজন বলেছিলেন একটু মিট আপ রাখার ব্যবস্থা করতে। আমরা এখন বিভিন্ন ব্যাপার নিয়ে না একটু ঘেঁটে আছি। সেটা যখন হয়ে যাবে, মোটামুটি আমরা যখন একটু স্থিতাবস্থায় আসবো, তারপর যখন কলকাতায় যাব, তখন অবশ্যই কিন্তু আমি মিট আপ রাখবো। আপনাদের সঙ্গে দেখা হওয়াটা আমার নিজের জন্য খুব জরুরি, কারণ কারা কারা আমার ব্লগ দেখেন সেটা যখন আমি চোখের সামনে দেখতে পাই, আমার কন্টেন্ট নিয়ে কিন্তু দায়িত্বটা অনেকটা বেশি বাড়ে। যাই হোক, এখন আপাতত জিনিসপত্রগুলোকে সব ভরে নিচ্ছি। সর্বসাকুল্যে এই ডিভান বার করা থেকে ডিভান বন্ধ করা তথা অন্যান্য যত প্যাকিং সব মিলিয়ে মিশিয়ে আমাদের সময় লেগেছে বড়জোর ওই 0.5 ঘন্টা মতো, তার মধ্যেই হয়ে গেছে। প্রসঙ্গত জানাই বন্ধুরা যে এবারেও হয়তোবা আমরা সবার সঙ্গে দেখা করে উঠতে পারবো না। মিট আপ ছাড়াও যাদের সাথে দেখা করব ভেবেছিলাম, হয়ে উঠবে না বন্ধু। আমি বুঝতে পারছি সময় হয়তোবা কুলোবে না, কারণ সময়টা বড্ড অল্প নিয়ে যাচ্ছি। তবে আমরা কিন্তু এর পরেও আবার হয়তোবা এই মাসেই আবার একবার একটু কলকাতা যেতে হতে পারে। আমাদের অনেক কিছুর মধ্যে আমরা এখন আছি, অনেক কিছু নিয়ে আমরা এখন আছি। আপনারা খানিকটা সেটা বুঝতেও পারছেন। বারে করে যাওয়া আসা চলছে আমাদের, এবং এটা কিন্তু এরপর থেকে চলবেও। কাজেই সেটা সবসময় কলকাতাই হবে এমন নয়, কিন্তু বিভিন্ন ভারতবর্ষের শহরেই হয়তো বা আমাদের যেতে হতে পারে। তো এখন আপাতত গোছানোটা মোটের ওপর কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার ছোট্ট একটা ট্রলি নিয়ে যাচ্ছি, এবং এই ট্রলিটা খুব ছোট্ট নয় যদিও, কিন্তু এটার মধ্যেই 3 জনের হয়ে গেছে। এবার তো শীতবস্ত্র সেরকম কিছু নেই, যার ফলে লাগে যা শুধু বাড়িয়ে লাভ কি। যদিও আমি বোম্বাদা টুপুর এবং আমার শ্বশুরমশাই সব মিলিয়ে মিশিয়ে আমরা 60 কিলো ওজনের জিনিসপত্র নিতে পারি, কিন্তু যদি জিনিস বেশি না দরকার হয় তাহলে শুধু সেটা বাড়িয়েই বা হবেটা কি, তাই না? আমাদের এবার একটু ব্যাপার হচ্ছে, আত্মীয় স্বজনদের কারোর সাথেই একবার দেখা হয়নি। এবার 2-1 জনের সাথে হয়তো বা দেখা করতে হবে আমাদের, মানে উচিত ইনফ্যাক্ট সেটা। দেখি আমরা সেইটুকুই হয়তো বা করে আসতে পারবো, বা সেটা নাও করতে পারি। বা আমার নিজের খুব ইচ্ছা 2-1 জন আত্মীয় স্বজনের বাড়ি একটু বুড়ি ছুঁয়ে আসার, দেখা যাক সেটা হয় কি না। প্রোডাক্টের জিনিসপত্র এখানে পড়ে রইলো। আগের বার যখন গিয়েছিলাম তখনও ওই প্রমোশনের কিছু জিনিসপত্র বাড়িতে রেখে গেছিলাম, এবারও তাই হচ্ছে। তবে এবারে খুব অল্প দিনের জন্য আমাদের যাওয়া, ভীষণ অল্প দিনের জন্য, খুব ব্যক্তিগত কাজে এসে করে দিতে পারবো আর কি। কারণ আগের বার গেছিলাম সে তো অনেকগুলো দিনের জন্য না, সে ব্র্যান্ড একদম মাথা খেয়ে ফেলার অবস্থা হয়েছিল যে ম্যাম কবে আসবেন, কবে করবেন। স্বাভাবিক, ওদের ব্যাপারটা ওদের দিক থেকে ওরা একদম ঠিক, কিন্তু এই যাত্রা মনে হচ্ছে না সেরকম কিছু একটা হবে। কিন্তু কাজের চাপ, ফিরে এসে করতে হবে, এরকম একটা চাপ যদি মাথার উপর থাকে তাহলে সত্যি মুশকিল। আর যাই হোক, এখন আমি না ব্র্যান্ড আমাকে কিছু জিনিস চুজ করতে দেয়, আমি না এমন কিছু জিনিস নির্বাচনই করছি না যেগুলো আমার এখানকার সংসারের জন্য কাজে সেগুলো সব সংসারেরই লাগবে, কিন্তু এমন কিছু জিনিস চাইছি যেটা আমার মেয়ে হোস্টেলে ব্যবহার করতে পারবে। মানে আমি খুব বেছে এখন জিনিসপত্র, প্রোডাক্ট, মানে বেসিক্যালি এগুলো প্রোডাক্ট রিভিউ ভিডিও, সেগুলো
ওরকম প্রোডাক্টই নিচ্ছি, কারণ এগুলো তো আমাদের কিনতে হচ্ছে না। তা এরকম প্রোডাক্টই আমি নিচ্ছি যেগুলো আমার মেয়ের ভবিষ্যতে কাজে লাগবে আর কি। দেখতে দেখতে দেখুন, কে জানে কী যে হতে চলেছে বুঝতে পারছি না। কত দূর বলবো না তাও বুঝতে পারছি না। তো মেয়েটার আমাদের ছেড়ে চলে যাওয়ার, মানে দূরে থাকার আর কি, ফিজিক্যালি ওকে আমরা দেখতে পাবো না, কথা শুনতে পাবো, যেরকম আমার মা আমাদের সাথে দূরে থাকে সেরকম একটা অবস্থা হয়তো যত সময় যাচ্ছে তত তাদের চলে আসছে। হ্যাঁ, এ যাত্রায় সেটা হচ্ছে না, এটা কেউ ভেবে নেবেন না যে এ যাত্রায় সেটা হচ্ছে। আমরা আবার সবাই যেরকম যাচ্ছি সেরকম চলে আসবো, কিন্তু মেয়ের হোস্টেল জীবন তথা উচ্চশিক্ষার সময়ে খুব তাড়াতাড়ি চলে আসছে। আর যেটা আমার কথা আগাগোড়াই ছিল, আপনারাও সেটা জানেন, যে এই যে ছেড়েই দেওয়া আর কি, চলেই যাবে। পাখিকে উঠতে শেখানো, তারপর সে যখন উঠতে শিখে যাবে তখন সে আর এখানে অতিথি হয়ে আসবে। যেরকম ট্রলি প্যাক করে আমরা এখন বাইরে যাই, ও তখন ট্রলি প্যাক করেই বাড়িতে আসবে, ঠিক যেমন আমি এখন দিনহাটায় যাই ট্রলি প্যাক করে। এরকম একটা ট্রলি হয়তো তখন শিলিগুড়িতে আসতে গেলে টুকুরের থাকবে। ভাবতে কীরকম একটা ভেতরে কেমনটা লাগে। আমার শ্বশুর শাশুড়ির কত জন্মের পুণ্যফল ছিল যে তার একটি সন্তান তাদের কাছে ফেরত এসেছে। এটা তাদের অনেক জীবনের একটা পুণ্যফল, সত্যি আসার কথাই ছিল না। যার ফলে একতলাটা আমার শ্বশুরমশাই দেখবেন শ্বশুর শাশুড়ি মিলে ওরা বানিয়েছে, মনোভাবে ওরা একতলাটা বানিয়েছিল যে জানে যে ছেলেমেয়েরা কেউই থাকবে না, একতলাটা যাতে ভাড়া দেওয়া যায়, দোতলাতেই ওরা থাকবে এরকম একটা ভেবেছিল। কিন্তু দেখুন ঠাকুরের খেলা, কত সৌভাগ্যবতী এরা, যেদের একটা সন্তান ফেরত এসেছে এদের কাছে। টুপুরকে একটু ভাত মেখে দেবো। টুপুর বলেছে আজকে সে শুধু ডাল ভাত আর বাটার খাবে। তো যদিও আমি একটু আলু ভেজে দিয়েছি, সেটা পরে অবশ্য দিয়ে দেবো, কিন্তু মেয়েটাকে আমার একটু খাইয়ে দিই। মনটা খুব খারাপ করে মাঝে মধ্যে, কিন্তু ছেড়ে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ছেড়ে দিচ্ছি ততক্ষণ কিছুতেই ও মানুষ হবে না। তাই জন্য মেয়ের স্বার্থেই আমাকে একটুখানি শক্ত হতে হবে, যার ফলে ওকে ছেড়ে আমার দিতেই হবে। তো এখন আপাতত যতদিন হাতের কাছে বুকের কাছে নিয়ে একটু থাকা যায় ততদিন থাকি আর কি, এই তো। আর যাই হোক, আমাদের এবারে আমরা যাদের রেখে যাব তাদের সিনসিয়ারিটির লেভেল না একদম আলাদা বন্ধুরা। এই কাকু কাকিমাকে এর আগে কোনো দিন আমরা রেখে যাইনি, আমরা অন্য একজনকে রেখে যেতাম। এরা যেতাম না কারণ এরা রাজি হতো না। কাকুর একটা ছোট্টখাটো চাকরি ছিল, কিন্তু এখন আর কাকু চাকরি করছেন না, যার ফলে আমার শ্বশুরমশাই আগের বার ওনাদের যখন বলেছিলেন তার আগের পরিবারটিকে বলা হয়ে গেছিলো, সেই জন্য ওরা আগের বার ছিলেন, দুদিন থেকে আর থাকেননি। মানে আগে যাদের রেখে যাওয়া হতো তাদের কথা বলছি। তো এরপর আমার শ্বশুরমশাই বলে দিয়েছিলেন যে তোমাকেই আমি রতন রেখে যাব, তুমি যদি আমার বাড়িতে থাকো। তো রাজি হয়েছেন, কিন্তু ওনার মেয়ে একটা শিলিগুড়ির নামকরা ব্র্যান্ডেড সোনার দোকানে চাকরি করে, সে সম্ভবত আসবে না। বাদবাকি কাকু কিন্তু চলে এসেছে নিচে। এই মুহূর্তে কাকু কিন্তু আমার শ্বশুরমশাইয়ের ওখানেই, মানে গ্রাউন্ড ফ্লোরেতেই আছে। কাকু সকালবেলায় উঠে কাকিমার কাছে যাবে, কাকিমা আসেনি, মেয়েকে নিয়ে এসে এখন তার বাড়িতেই আছে। তো তারপর ওই মেয়ে বেরিয়ে যাবে, ওদের বোধহয় 10:30 রিপোর্টিং টাইম। তারপর কাকিমা সব চলে আসবে, এবং তারপর মেয়ে থাকবে না। মেয়ে ওদের কোনো এক কলিগের বাড়িতে একসাথে এই কটা দিন, 2-3 দিনের ব্যাপার আর কি, ওই তাদের সাথেই থাকবে। কলিগের বাড়ি বোধহয় ওদের শোরুম থেকে একটুখানি কাছাকাছিও হবে, এরকম একটা কিছু শুনলাম। তো কাকু কাকিমা থাকবেন। বাজার হাট সম্পূর্ণ করা হয়ে গেছে, ওরা নিরামিষাশী, সবজি বাজারটা একটু বেশি করে করা হয়ে গেছে। এবং এদের রেখে যাওয়াটা সত্যিই একটা নিশ্চিন্তের ব্যাপার। আর এমনিতেও গার্ড থাকবে, আর ওপরের দায়িত্বটা ওরা নেবে না, ওরা প্রথম থেকেই সেটা বলে দিয়েছে। যার ফলে ওপরে শুতে রাত্রেবেলাতে আলপনা দিয়ে আসবে, আর আলপনাদের দিনের বেলাতেও আসবে। এবারের যে বন্দোবস্তটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে। আগের যাদের রেখে যাওয়া হতো তাদের আমার একদম পছন্দ হতো না। বাবাকে আমি বারবার বলেছিলাম, বাবা দেখবেন এরা কিন্তু বিশ্বাসঘাতকতা করবে, এবং এইবারই সেটা প্রমাণ হয়ে গেল। একবার ভেবেছিলাম যে পুরো ইয়েটা অ্যাকোয়াগার্ডটা প্রত্যেক দিনের মতো ভর্তি করে রাখি, তারপর ভাবলাম যে কালকে তো ওই সকালবেলার কিছুক্ষণ আর কি, মানে দুপুরের আগেই আর কি আমরা বেরোবো, তার মতো জল রেখে হবে কি, তার থেকে বরং একটু খালি করে রেখে দিলেই হয়। আর যদি আলপনা দিয়ে খেতে চায় তাহলে আলপনা দিয়ে ভরে নেবে। ওপরটা তো বন্ধই থাকছে। কাকুরা বলে দিয়েছে যে মা ওপরটা যেতে পারবো না, মা অত দায়িত্ব দিয়ে যাও না, পারবো না। কাকু খুব মানে অ্যাস্তমার সমস্যা আছে, কাকিমা অসুস্থ, বয়স হয়েছে ওদের সবার। তা ওনার মেয়ে থাকছে না, ওনার মেয়ে কলিগের সাথে তার বাড়িতে থাকছে, সেখান থেকে ওর শোরুম আর কি কাছে। যাই হোক, ওরা দুজনেই থাকছে, সম্পূর্ণ নিরামিষাশী ওরা। আর ওপরটার জন্য আলপনা দিতে আসছে, ওপরে আলপনা দিয়ে রাতে থাকবে। আর
এর আগে যাদের রেখে যাওয়া হতো তারা যখন থাকতো তখন আলপনা দিকে আসতেই হতো। এখন আর সেটা মনে হচ্ছে না দরকার হবে, বা না আলপনা দিয়ে আসবে না, মামন টামন ওরা হয়তো বা আসবে না, কারণ গ্রাউন্ড ফ্লোরটা ঝাড় মোছা সব কাকিমা একা করবেন বলছেন। শ্বশুরমশাই আপত্তি করছিলেন যে যারা আছে তারা তো মাস গেলে পুরোটা মাসের বেতন তারা নেবে, অসুবিধা নেই, ওরা বললেই করে দেবে, নাও আসতে বারণ করছেন। বলছে না সত্যতা ওইটুকু আমি করে নেব, এই আর কি। আর ওপরটা যেটুকু ঝাড় দেওয়া, ঝাড় তো দিয়েই দেবে আপনাদের, আর ওই কেবলমাত্র গোপালের ঘরটা মুছে দেবে। আর যাচ্ছি অত্যন্ত অল্প দিনের জন্য, কাজেই তেমন টেনশন হবে না। আর আপনারা মাঝখানে দেখলাম একজন আমাকে বলেছেন, ও রাস্তায় দেখা হয়েছিল কবে জানো, শাড়িটা কিনতে গেলাম। আচ্ছা তোমরা যে সময়টায় তুমি বলছিলে আর থাকবা না, ওই সময়টায় কিন্তু তোমাদের বাড়িতে কে নাকি ছিল। আমি হ্যাঁ ছিল, প্রথম দুদিন ওরা ছিল। সেটা মানে ওরা আর কি ছাদে কাপড় টাপড় সব মেলা দেখেছিল, সেই জন্যই আর কি বলেছে। দুদিন ওরা ছিল, 4 দিনের টাকা আমার শ্বশুরমার সাথে অ্যাডভান্স করেছিলেন, ওরা 2 দিন থেকে চলে গেছে, বাকি টাকা আর ফেরতও দেয়নি, আমরা চাইও নি। কারণ হিসেবে ওরা বলে গেছে এদিক ওদিক সেদিক যে খুব অপমানিত হয়েছে ওরা নাকি, কারণ আমি ওপরটা পুরো বন্ধ করে গেছিলাম। ভাবুন দেখি, ওপরটা আলপনাদির কাছে নাকি একদিন চাবি চেয়েছিল, আলপনাদি বলেছে বৌদি বারণ করে গেছে। সত্যি ভাই কি বলবো, এদের রাখার ব্যাপারে আমি প্রথম থেকেই আপত্তি করছিলাম। এরা আগের যারা ছিল তারা খুব একটা সৎ মানুষ ছিলেন না। আমি কি আর এমনি এমনি মানুষকে খুব একটা অবিশ্বাস আমি করি না, কিন্তু উপায় না থাকলে আর কী করবো বলুন তো। দিন এগোচ্ছে, মেয়েকে ছেড়ে দেওয়ার দিন এগোচ্ছে আর কি। এক এক সময় মনে হয় যে বোম্বাতে যদি তখন ওই 50,000-এর কলেজটা নিয়ে নিত, একেবারে হয়েই গেছিলো সিএসসি দিয়ে গেল, তাহলে আমার হয়তো বা মেয়েটাকে আরও কটা দিন কাছে রাখতে পারতাম। কিন্তু সেটা তো হবার নয়, যা হবার নয় তার ভেবে লাভ নেই। ঠিক আছে, আপাতত বাবাই বা কোথায় থাকবেন এই 85 বছর বয়সে, আর দিনহাটায় যদি আমি চলে যাই মাও আমার অনেক দূরে হয়ে যাবে। এখন শিলিগুড়িতে আছি, মার একটা কিছু হলে খবর পেলে আমি 1-1.5 ঘন্টার মধ্যে একটা গাড়ি অ্যারেঞ্জ করে নিয়ে নিজের যতটুকু আছে গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে যেতে পারবো। 3.5-4 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যেতে পারবো মায়ের কাছে। তো কলকাতা হলে তো সেটা হবে না, তাই না? ঠিক আছে, কি আর করার। কালকে আমাদের ওই দুপুরের দিকটায় ফ্লাইট, সকাল সকাল একটু বেরোতে হবে, কারণ কালকে রাস্তায় ঘাটে একটু জ্যাম ট্যাম হতে পারে, আর বাবাকে নিয়ে গেলে একটু তাড়াতাড়ি যাওয়াই উচিত, কারণ বয়স হয়েছে মানুষটা, যাই হোক চিন্তা বেশি হয় এই আর কি। তো চলুন বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নেব। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য